প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহর সঙ্গে মুসা আলাইহিস সালামের কথা বলার স্থানে হচ্ছে রিসর্ট, তীব্র বিতর্ক। পৃথিবীর অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত মিশরের সিনাই পর্বত, এই পাহাড়ে দাঁড়িয়েই মহান আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথা বলেছিলেন হজরত মুসা আলাইহিস সালাম। পবিত্র এই স্থানটি হাজার বছর ধরে সংরক্ষিত রাখা হলেও বর্তমানে মিশর সরকার জায়গাটিকে বিলাসবহুল মেগা রিসর্টে রূপান্তরিত করার উদ্যোগ নিয়েছে, যা তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। এই পর্বত কেবল ইসলাম ধর্মের জন্য নয়, খ্রিস্টান ও ইহুদিদের কাছেও অত্যন্ত পবিত্র। বিশ্বাস করা হয় এখানে নবী হজরত মুসা ঐশ্বরিক বাণী পেয়েছিলেন। স্থানীয়রা এই স্থানটিকে জাবালে মুসা বা মুসার পর্বত নামে চেনেন। অনেক বছর ধরে পর্যটকরা বেদুইন গাইডদের সঙ্গে এই পাহাড়ে চড়ে সূর্যোদয় দেখতেন এবং ধর্মীয় পদযাত্রায় অংশ নিতেন। কিন্তু এখন মিশর সরকার এই পবিত্র স্থানটিকে পর্যটকদের জন্য বিলাসবহুল আবাসে রূপান্তরিত করার পরিকল্পনা করেছে, জানিয়ে বিরোধিতা চরমে পৌঁছেছে। এই স্থানটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত। এখানে একটি প্রাচীন মঠ, শহর এবং পাহাড় রয়েছে। তবে এখন এটি বদলে যাচ্ছে এবং সেখানে বিলাসবহুল হোটেল, মোটেল ও রিসর্ট দ্রুত নির্মাণ করা হচ্ছে। স্থানীয় বেদুইন সম্প্রদায়ের ইচ্ছার বিরুদ্ধে এ পরিবর্তন করা হচ্ছে। ব্রিটিশ ভ্রমণ লেখক বেন হফলার জানিয়েছেন, এই প্রকল্পটি বেদুইনদের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হয়েছে। এটি এমন কোনো উন্নয়ন নয় যা স্থানীয়রা চেয়েছিল, বরং বাইরের মানুষের স্বার্থ রক্ষা করছে। পবিত্র স্থানে খ্রিস্টানদের ষষ্ঠ শতকের একটি উপাসনালয় বা মঠ রয়েছে, যা গ্রিসের সঙ্গে সম্পর্কিত। এই কারণে মিশরের পরিকল্পনার বিরুদ্ধে সবচেয়ে বেশি বিরোধিতা এসেছে গ্রিসের পক্ষ থেকে। এই চলতি বছরের মে মাসে মিশরের একটি আদালত রায় দিয়েছে যে বিশ্বের প্রাচীনতম খ্রিস্টান মঠ সেন্ট ক্যাথিরিনস সরকারি জমিতে অবস্থিত। এই রায়ের পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। তবুও বিতর্কিত প্রকল্পটি এগিয়ে চলছে এবং সেখানে বিলাসবহুল হোটেল, মোটেল ও রিসর্ট দ্রুত নির্মাণ করা হচ্ছে। জেরুজালেমের গ্রিক অর্থোডক্স প্যাট্রিয়ার্কেট জানিয়েছে তাদের এই পবিত্র স্থানের উপর ধর্মীয় কর্তৃত্ব রয়েছে এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই উপাসনালয়ের জন্য একটি সুরক্ষাপত্র জারি করেছিলেন। তারা আরও জানিয়েছে বাইজেন্টাইন আমলের এই মঠের ভেতরে একটি ছোট মসজিদও রয়েছে, যা ফাতিমি যুগে নির্মিত হয়েছিল। মসজিদটিকে তারা খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে শান্তির চমৎকার প্রতীক এবং সংঘাতময় জগতে শান্তি ও আশার এক আশ্রয়স্থল হিসেবে অভিহিত করেছেন। এবার জানিয়ে দেব, গাজা সিটিতে হামলা আরও জোরদার হচ্ছে। নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার বলেছেন, তারা গাজা সিটির আশপাশে ও ভেতরে সামরিক অভিযান আরও জোরদার করছে, যাতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের উপর চাপ বাড়ানো যায়। এই সপ্তাহে ইসরায়েলের বিমান হামলায় গাজা সিটিতে দুটি বহুতল ভবন ধ্বংস হয়ে গেছে। সেনারা ওই এলাকায় তাদের অভিযান তীব্র করছে, যাতে ফিলিস্তিনের বৃহত্তম শহরটি দখল করা যায়। নেতানিয়াহু মভিসের শেয়ার করা ভিডিওতে এদিন তাকে মন্ত্রিসভা বৈঠকের শুরুতে মন্ত্রীদের বলতে দেখা যায়, আমরা গাজা সিটির পার্শ্ববর্তী এলাকা ও গাজা সিটির ভেতরে অভিযান আরও জোরদার করছি। নেতানিয়াহুর মন্ত্রিসভা গত মাসে গাজা সিটি দখলের জন্য বড় অভিযান শুরু করার অনুমোদন দিয়েছিল, তবে ইসরায়েল এখনও তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবু ওই এলাকায় সেনারা হামলা ও অভিযান তীব্র করেছে। নেতানিয়াহু আরও বলেন, আমরা সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করছি, শনাক্তকৃত সন্ত্রাসী টাওয়ারগুলি ধ্বংস করছি। অন্যদিকে ইসরায়েলি সেনারা দাবি করেছে, সম্প্রতি ধ্বংস হওয়া দুটি বহুতল ভবন হামাস ব্যবহার করছিল ইসরায়েলি সেনাদের পর্যবেক্ষণ করার জন্য। ফিলিস্তিনি গোষ্ঠীটি অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে। এই উত্তেজনা গাজায় ইতিমধ্যে দুর্দশাগ্রস্ত সাধারণ মানুষের মানবিক পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা বাড়িয়েছে। নেতানিয়াহু অবশ্য জানিয়েছেন, ইসরায়েল আরও একটি মানবিক অঞ্চল স্থাপন করেছে, যাতে গাজার সাধারণ মানুষ নিরাপদ এলাকায় সরতে পারে। প্রত্যক্ষদর্শী ও একজন এএফপি সাংবাদিক শনিবার জানান, ইসরায়েলি বিমান গাজা সিটির পশ্চিমাঞ্চলে হাজার হাজার লিফলেট ছুড়েছে, যাতে বাসিন্দাদের সরানোর জন্য উৎসাহিত হয়। নেতানিয়াহুর মতে প্রায় 1 লাখ বাসিন্দা ইতিমধ্যে গাজা সিটি ত্যাগ করেছে। তিনি হামাসের বিরুদ্ধে সাধারণ মানুষকে সরাতে বাধা দেওয়ার ও তাদের মানব ঢাল হিসাবে ব্যবহার করার অভিযোগ করেছেন। গাজা সিটির বাসিন্দা মুস্তাফা আল জামাল শনিবার এএফপিকে জানান, তিনি চলে যাওয়ার পরিকল্পনা করছেন না। তিনি বলেন, গাজার দক্ষিণে যে এলাকায় বাসিন্দাদের সরানো হয়েছে তা বারবার বোমা হামলার শিকার হয়েছে, যদিও তা নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছিল। তিনি আরও বলেন, আমরা কোথায় যাব? আমাদের কাছে অর্থ নেই, তাঁবু নেই, ঘর নেই, খাবার নেই। এদিকে ইসরায়েলি প্রতিবাদকারীরা শনিবার রাস্তা অবরোধ করে সরকারকে গাজা সিটি দখলের সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহ্বান জানায়। তারা আশঙ্কা প্রকাশ করে, এই সিদ্ধান্তের কারণে সেখানে থাকা জিম্মিদের ওপর বিপদ আসতে পারে। জেরুজালেমের একজন প্রতিবাদকারী এরিদ বলেন, আমি ভয় পাচ্ছি ইসরায়েলি সেনারা এখন গাজা দখল করছে। জিম্মিদের জন্য, সেনাদের জন্য, গাজার মানুষের জন্য এটি একটি রাজনৈতিক যুদ্ধ। এদিকে ইসরায়েলের হামলা ও হুমকির মুখে গাজা নগরী ছাড়ছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলের অব্যাহত হামলা ও একের পর এক হুমকির মুখে
ফিলিস্তিনের গাজা নগরী ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। প্রাণ বাঁচাতে যে যা পারছেন তাই নিয়ে উপত্যকাটির দক্ষিণ দিকে চলে যাচ্ছেন। এরই মধ্যে আজ রোববার হামাসকে আবার আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার। এছাড়া গাজায় হামলা চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গাজায় 23 মাস ধরে চলা সংঘাতের মধ্যে আগস্ট থেকে গাজা নগরী দখলের অভিযান শুরু করে ইসরায়েল। তখন থেকেই শহর এলাকাটি এবং এর আশপাশে তীব্র হামলা চালানো হচ্ছে। এরই মধ্যে গত শনিবার নতুন করে নগরীর বাসিন্দাদের দক্ষিণের আল মাওয়াসি এলাকায় সরে যেতে বলা হয়। ইসরায়েলের সামরিক বাহিনী জানায় আগামী দিনগুলোতে সেখানে হামলা বাড়বে। ইসরায়েলের নৃশংস হামলার মুখে যদিও আগে থেকেই গাজা নগরী ছাড়ছেন বাসিন্দারা। শনিবারই প্রাইভেট কার ও গাধায় টানা গাড়িতে করে জিনিসপত্র নিয়ে অনেককে দক্ষিণের দিকে যেতে দেখা যায়। অনেকে যাচ্ছেন হেঁটে। নগরীর শেখ রাদওয়ান এলাকার বাসিন্দা আবু মোহাম্মদ আল দাউদি বলেন, পালানো অথবা মারা যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। ইসরায়েলি বাহিনী কাউকেই ছাড়ছে না। রামি নামের এক নারীও তার 4 শিশু সন্তানকে নিয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। পাশেই তার স্বামী গাধায় টানা গাড়িতে মালামাল তুলছিলেন। গত শুক্রবার গাজা নগরীতে বহুতল ভবন মোস্তাহা টাওয়ার ধ্বংসের কথা স্মরণ করেন তিনি। রামি বলেন, ভয় পাচ্ছি গাজার অন্য টাওয়ারগুলোরও একই পরিণতি হবে। দক্ষিণের দিকে পালিয়ে যাচ্ছি, তবে জানি না সেখানে কি হবে। গাজা নগরীর বহুতল ভবনগুলো লক্ষ্য করে হামলা চালানো হলে সেখানে বসবাস করা প্রায় 10 লাখ ফিলিস্তিনির ব্যাপক হারে বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকির মধ্যে পড়বেন বলে জানান উপত্যকার জনসংপর্ক কার্যালয়ের পরিচালক ইসমাইল আল খাওবাতা। তিনি বলেন, গাজা নগরীতে 51,000-এর বেশি বহুতল ভবন বা টাওয়ার এবং অ্যাপার্টমেন্ট রয়েছে। এমন বিপর্যয়ের মধ্যে আজ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার জেরুজালেমে সাংবাদিকদের বলেছেন, হামাসকে আত্মসমর্পণ ও অস্ত্র সমর্পণ করতে হবে। একই সঙ্গে গাজায় বন্দী বাকি জিম্মিদের মুক্তি দিতে হবে। এর মাধ্যমেই কেবল হামলা থামানো সম্ভব। এর জবাবে হামাসের কর্মকর্তা বাসেম নাইম রয়টার্সকে বলেছেন, তারা অস্ত্র সমর্পণ করবেন না, তবে জিম্মিদের মুক্তি দিতে রাজি। 2023 সালের অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন 64,000-এর বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় 1,63,000 মানুষ। সবশেষ জানিয়ে দেব ইউক্রেনের বাফার জোনে বাংলাদেশ ও সৌদি সৈন্য মোতায়েনের পরিকল্পনা। যদি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কখনো শান্তি চুক্তি হয়, তাহলে ইউক্রেনের অভ্যন্তরে একটি বৃহৎ বাফার জোন তৈরি করা হবে। সেটার পর্যবেক্ষণে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এতে মোতায়েন করা হবে ন্যাটোর বাইরে অন্য কোনো দেশীয় সেনা সদস্যদের। তা বাংলাদেশ, সৌদি বা অন্য কোনো দেশ থেকে হতে পারে। তাদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রাশিয়ার সম্ভাব্য হামলা থেকে রক্ষা করবে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউক্রেন মিত্রদের সামরিক কর্মকর্তারা যে পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন, তার সাথে সংশ্লিষ্ট 4 ব্যক্তি এই তথ্য জানিয়েছেন। শুক্রবার 5ই সেপ্টেম্বর মার্কিন গণমাধ্যম NBCর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাফার জোনটি হবে একটি বৃহৎ অসামরিকীকৃত এলাকা। এর সীমানা এখনও নির্ধারণ করা হয়নি, তবে তা ইউক্রেনের অভ্যন্তরে হবে। এর মধ্য দিয়ে রাশিয়ান এবং ইউক্রেনীয় ভূখণ্ড বিভক্ত হবে। এখানে যুক্তরাষ্ট্র ড্রোন ও উপগ্রহ সহ বিভিন্ন পর্যায়ের গোয়েন্দা ক্ষমতা ব্যবহার করে পর্যবেক্ষণের নেতৃত্ব দেবে। তবে এটি অন্যান্য দেশের সাথে সমন্বয় করে করা হবে। সূত্ররা জানিয়েছেন, সৌদি আরব বা বাংলাদেশের মতো এক বা একাধিক নন ন্যাটো দেশের সৈন্য দ্বারা অঞ্চলটিকে সুরক্ষিত করা যেতে পারে। তারা আরও বলেছেন, ইউক্রেনের অভ্যন্তরে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না। সূত্রদের মতে, ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টির যে কোনো পরিকল্পনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সম্মত হতে হবে। এক্ষেত্রে ন্যাটোর অংশগ্রহণ এমনকি তাদের পরামর্শও বড় সমস্যা হিসাবে চিহ্নিত হতে পারে। তাই পরিকল্পনাকারীরা ন্যাটো বাহিনী বা ন্যাটো ব্র্যান্ডিংয়ের মতো কিছু ব্যবহার এড়াতে চেষ্টা করছেন। এর পরিবর্তে কিছু গ্যারান্টি সম্ভবত ন্যাটো বহির্ভূত দেশগুলোর সৈন্যদের ওপর এবং ইউক্রেন ও তার মিত্রদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির ওপর নির্ভর করবে, যা ন্যাটোর 5ম অনুচ্ছেদকে জড়িত না করেই ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে। উল্লেখ্য, যে কোনো পরিকল্পনাই অস্থায়ী। এর জন্য পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সম্মতি লাগবে। সমর্থন লাগবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ নিরাপত্তা গ্যারান্টিতে জড়িত দেশগুলোর নেতাদের।